বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর কর্তৃক আয়োজিত আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ক অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমেই শিক্ষক পরিচিতি জানিয়ে দিচ্ছি। আমি তনুজা ইয়াসমিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের বাউবি বিষয়ক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে বাসাতেই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো আজ আমরা আমাদের ক্লাস শুরু করি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ক পাঠ্যপুস্তকটি হাতে নাও। দেখো, আজ আমি যে ক্লাসটি নিব সেটা একটা রিভিশন ক্লাস। কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর, এই প্রশ্নগুলোই আমি পূর্বেও আলোচনা করেছি। তোমাদের বেশি বেশি অনুশীলন করার জন্য এই প্রশ্নগুলো আমি পুনরাবৃত্তি করছি, তোমরা মিলিয়ে নাও। দেখো, প্রশ্ন নং 1, গণতন্ত্র অর্থ কি? গণতন্ত্র সম্পর্কে দুটি বাক্য লিখো। গণতন্ত্রের 3টি উপকারিতা উল্লেখ করো। ঠিক আছে? আচ্ছা, তোমাদের নিশ্চয়ই মনে আছে গণতন্ত্রের সংজ্ঞাটা। হ্যাঁ, গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। গণতন্ত্র সম্পর্কে দুটি বাক্য হলো, গণতন্ত্রের মূল কথা হলো সবার মতকে সম্মান করা এবং অধিকাংশের মত অনুসারে সিদ্ধান্ত নেয়া। আচ্ছা, 2, গণতন্ত্রে মানুষকে কারো ইচ্ছার বিরুদ্ধে কিছু করা হয় না। ঠিক আছে? গণতন্ত্রের 3টি উপকারিতা হচ্ছে, গণতন্ত্র মানুষকে সহনশীল হতে শেখায়, গণতন্ত্র মানুষকে মিলেমিশে চলতে শেখায় যা সমাজে শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে। দেখো, গণতন্ত্র মানুষকে মিলেমিশে চলতে শেখায়। কেন কেন বলা হচ্ছে? তোমরা জানো যে গণতন্ত্রে কি সকলের মতকে প্রাধান্য দেওয়া হয়। এ কারণে মনোমালিন্য বা বিবাদ, বিশৃঙ্খলা ইত্যাদি সমাজে কম হয়। এজন্য সমাজে কি শান্তি বিরাজ করে এবং সম্প্রীতিও কি নিয়ে আসে বা বজায় থাকে। ঠিক আছে? আচ্ছা, 3, গণতন্ত্রে অধিকাংশের মতকে প্রতিষ্ঠিত করা হয়। এটা হচ্ছে আমি একটু আগে বললাম যে গণতন্ত্রে অধিকাংশের মতকে প্রতিষ্ঠিত করা হয়, মানে অধিকাংশের মতকে এখানে প্রাধান্য দেয়া হয়, তাই না? আচ্ছা, দেখো এবার প্রশ্ন নং 2। আচ্ছা, দেখো, প্রতিটি মানুষ কিভাবে সরকারের কাজে অংশগ্রহণ কি সরকারকে রাষ্ট্র পরিচালনায় সাহায্য করে? হ্যাঁ, মানে প্রতিটি মানুষের যে সরকারের কাজে অংশগ্রহণ কি সরকারকে রাষ্ট্র পরিচালনায় সাহায্য করে কিনা আর অংশগ্রহণ করতে পারে তা শিক্ষকের সহায়তা আলোচনা করো। আমাদের এই অংশগ্রহণ কি সরকারকে রাষ্ট্র পরিচালনায় সাহায্য করে কি? এটাই তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন মানে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, উত্তরটা দেখো, যে নাগরিক হিসেবে আমরা নানাভাবে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখতে পারি, তাই না? আমরা তো বাংলাদেশের নাগরিক, তাই না? নাগরিক হিসেবে আমরা নানাভাবে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখতে পারি, তাই না? আচ্ছা, এবং আমাদের এই অংশগ্রহণ সরকারকে রাষ্ট্র পরিচালনায় সাহায্য করে। আমরা ভোটের মাধ্যমে কিন্তু যে সরকার নির্বাচন করি, এটিও কিন্তু আমাদের একটা জনগণের কি সরকারকে অংশগ্রহণমূলক একটা তোমার পদক্ষেপ, তাই না? আচ্ছা, তো দেখো, নিম্নের ব্যাখ্যা প্রদান করা হলো। যেমন দেখো, আমাদের শিক্ষা গ্রহণ, হ্যাঁ, শিক্ষিত জনগোষ্ঠী সরকারকে শিক্ষা প্রসারে সহায়তা করে। তুমি যদি শিক্ষিত হও তাহলে তোমার দ্বারা আরো 10টি লোক শিক্ষিত হতে পারবে এবং এই শিক্ষিত জনগোষ্ঠী দ্বারা শিক্ষার প্রসারটা আরো কি দ্রুত ছড়িয়ে পড়বে, তাই না? তার মানে কি, যে শিক্ষিত জনগোষ্ঠী সরকারকে শিক্ষা প্রসার, হ্যাঁ, মানে শিক্ষা বিস্তারে বা প্রসারে কি সহায়তা করে। তাহলে যে দেশের নাগরিক বা যে দেশের জনগণ বেশি শিক্ষিত, সে দেশে কিন্তু কি সরকারকে শিক্ষা প্রসারে কি সহায়তা করা সহজ হয়, তাই না? আচ্ছা, 2 নম্বর দেখো,
রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, এতে দেশের আইনের শাসন প্রতিষ্ঠা হতে সহজ হয়। রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, হুম আচ্ছা, দেশের যে প্রতিষ্ঠিত আইন আছে এটি আমাদেরকে অবশ্যই কি মেনে চলতে হবে, তাই না? আচ্ছা, ৩ নম্বর হচ্ছে যে নিয়মিত কর প্রদান করা, এতে সরকারের আয় বৃদ্ধি পাবে। আমাদের প্রত্যেকের উচিত যে নিয়মিত আমরা যে যার যার উপর অর্পিত কর অবশ্যই আমরা এটা কি প্রদান করব, এতে সরকারের আয় কি বৃদ্ধি পাবে। সঠিক পদ্ধতিতে প্রত্যেক ভোটারের ভোট প্রদান করা, সঠিক পদ্ধতিতে প্রত্যেক ভোটারের ভোট প্রদান করা। তোমরা জানো যে প্রত্যেকটি নাগরিক মানে পূর্ণবয়স্ক মানে 18 বছর হলেই সে ভোট দিতে পারে, তাই না? এখন ভোট দানের কিছু পদ্ধতি আছে। তো সঠিক পদ্ধতিতে যদি তুমি ভোট না দাও তাহলে কিন্তু তোমার ভোটটা গণনা করা হবে না। এতে দেশের গণতন্ত্রের ধারাটা সমুন্নত কিন্তু থাকবে না। তাই বলছে যে সঠিক পদ্ধতিতে প্রত্যেক ভোটারের ভোট প্রদান করা উচিত। এতে দেশের গণতন্ত্রের যে ধারাটা এটা হচ্ছে সমুন্নত থাকবে। ঠিক আছে? পরের পয়েন্টটা দেখো 5, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করব। তোমরা নিশ্চয়ই জানো রাষ্ট্রীয় সম্পদগুলো কি কি, তাই না? আচ্ছা, এতে আমাদের নাগরিকের দায়িত্ব পালন করা হবে। যেমন বিভিন্ন সরকারি স্থাপনা, যেমন সরকারি হাসপাতাল হতে পারে, সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদি হতে পারে, তাই না? আর খেলার মাঠ হতে পারে, পার্ক হতে পারে, হ্যাঁ। আচ্ছা, সরকারি রাস্তা, সরকারি যে রাস্তার পাশে গাছগুলো লাগায়, এগুলো বিভিন্ন সরকারি স্থাপনাগুলো বা সরকারি দপ্তরগুলোর, এগুলো সবই হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। এতে আমাদের নাগরিকের দায়িত্ব পালন করা হবে। এই রাষ্ট্রীয় সম্পদগুলো আমাদেরকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ কি করতে হবে, তাই না? সরকারের একার পক্ষে কিন্তু সম্ভব না। তাই বলছে যে রাষ্ট্রীয় সম্পদ আমরা সকলেই রক্ষা করব, এতে আমাদের নাগরিকের দায়িত্ব পালন করা হবে। ঠিক আছে? পরের প্রশ্নতে আমরা চলে যাই, শ্রমশক্তি কি? শ্রমশক্তির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি? দেখো, একটি দেশের কর্মক্ষম জনসংখ্যার যে অংশ অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত বা নিয়োগ পেতে ইচ্ছুক, ওই অংশটিকে দেশের শ্রমশক্তি বলে। আমি আবার বলছি, দেখো, একটি দেশের কর্মক্ষম জনসংখ্যার কর্মক্ষম জনসংখ্যা, কর্মক্ষম মানে কি? যেই অংশটা জনসংখ্যা, যে অংশটা তোমার সরাসরি অর্থনীতিতে অবদান রাখতে পারবে, তাই না? একটি দেশের কর্মক্ষম জনসংখ্যার যে অংশ অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত বা নিয়োগ পেতে ইচ্ছুক, ওই অংশটিকে দেশের শ্রমশক্তি বলে। ঠিক আছে? আচ্ছা, দেখো এখন একটু বিস্তারিতভাবে বলি যে দেখো, বাংলাদেশ একটি জনবহুল দেশ। তাই এই জনসংখ্যার একটি অংশকে যদি শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে রূপান্তর করা হয়, তবে তারা হবে দেশের মূল্যবান মানব সম্পদ। হ্যাঁ, এখানে লক্ষ্য করো যে জনবহুল দেশ, জনসংখ্যার অভাব নেই, কিন্তু অশিক্ষিত বা কর্ম অক্ষম জনসংখ্যা কিন্তু দেশের উন্নতির অন্তরায়, তাই না? তাই যথাসম্ভব জনসংখ্যাকে শিক্ষিত করতে হবে এবং কারিগরি দীক্ষায় কিন্তু দীক্ষিত হতে হবে, তাই না? তাই এই জনসংখ্যার একটি অংশকে যদি শিক্ষা ও প্রশিক্ষণ, দেখো, শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে রূপান্তর করা যায়, শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে রূপান্তর করা যায়, তবে তারা হবে আমাদের দেশের মূল্যবান মানব সম্পদ। শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে এই যে আমরা জনসংখ্যাকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তরিত করলাম। এই এখন আমরা আমাদের দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে যদি আমরা এই শ্রমশক্তিটা অন্যান্য দেশে পাঠিয়ে দিই, এই যে রপ্তানি করি, তার মাধ্যমে কিন্তু আমাদের কি উপার্জন হবে, তাই না? তাই বলছে যে শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে তাদের উপার্জিত অর্থের দ্বারা পরিবারের অর্থের চাহিদা পূরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, শ্রমশক্তি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে সেই মুদ্রা নিজ দেশে বিনিয়োগ করতে পারি, তাই না? কি বলেছে দেখো, শ্রমশক্তি রপ্তানি করে আমরা যে পাঠালাম বিদেশে, এতে প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি। তারা সেখানে
তাদের কায়িক শ্রম দিয়ে বলো মানসিক শ্রম দিয়ে যে অর্থটা উপার্জন করে সেটা কিন্তু আবার আমাদের দেশে পাঠিয়ে দেয়। এই যে পাঠালো তাদের এতে কিন্তু একদিকে যেমন সরকার উপকৃত হলো, সে অপরদিকে কিন্তু তাদের পরিবারও অর্থনৈতিক ভাবে কিন্তু লাভবান হলো, তাই না? তাহলে কি বলতেছে যে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে সেই মুদ্রা নিজ দেশে বিনিয়োগ করতে পারি। আচ্ছা, এই অর্থটা আমরা নিজ দেশে বিনিয়োগ করতে পারি, ফলে অনেক কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, তাই না? ওই অর্থ দিয়ে বিভিন্ন স্থাপনা বা তৈরি করলে হচ্ছে কি হবে, কর্মের যোগান বা কর্মসংস্থান হবে, তাই না? সৃষ্টি হতে পারে, এটাই বলছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই ছিল। পরবর্তীতে আমি এরকম আরো কিছু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং তোমাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।